আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গুলি, সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় শেষ হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শেষ ডাক কর্মসূচি। এদিন পুলিশের গুলিতে ১২ জন পিটিআই নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। গ্রেফতার হয়েছে ৪,০০০-এর বেশি নেতাকর্মী ও সমর্থক। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর ডাকা সমাবেশ ঘিরে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদ উত্তাল হয়ে ওঠে। পথে পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ডিঙিয়ে এক পর্যায়ে ইসলামাবাদের ডি চকে সমাবেশস্থলে পৌঁছে যান দলটির নেতাকর্মীরা। সমাবেশে যাবার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করে পাকিস্তান সরকার। মঙ্গলবার পিটিআই নেতাকর্মীরা ডি চক এলাকায় জড়ো হলে ধরপাকড় শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। তারা ব্যাপকভাবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়তে থাকে। ইসলামাবাদে পিটিআই-এর কর্মসূচির নেতৃত্বে ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও দলটির কেন্দ্রীয় নেতা আলী আমিন গান্দারপুর। এছাড়া ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও উপস্থিত ছিলেন কর্মসূচিতে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও রেঞ্জার্স বাহিনী। পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, আমরা বিক্ষোভ করতে সেখানে জড়ো হয়েছিলাম, কিন্তু গুলির মুখে কর্মসূচি পালন করা যায় না। এক পর্যায়ে বুশরা বিবি ও গান্দারপুর গ্রেফতার হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে পিটিআই সূত্র জানিয়েছে নিরাপদে খাইবার পাখতুনখোয়া পৌঁছেছেন তারা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মী সমর্থকদের লড়াই করে যাবার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতির মাধ্যমে মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন কারাগারে বন্দী ইমরান। তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, পাকিস্তানি জনগণ ও পিটিআই কর্মীদের আমি স্যালিউট জানাই, যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে এবং এই দেশের ওপর চাপিয়ে দেওয়া মাফিয়ার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা চাইছে। ইমরান খান আরও বলেছেন, শেষ বল পর্যন্ত লড়াই করুন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পেছনে ফিরব না। ইসরায়েল ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর ৪টায় এই চুক্তি কার্যকর শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি উভয় পক্ষ মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের অস্থায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলার পর বাইডেন নিশ্চিত করেন যে স্থানীয় সময় ভোর ৪টায় যুদ্ধ বন্ধ হবে। গত বছর গাজা যুদ্ধের রেশ ধরে ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাত শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান হবে বলে আশা করা যাচ্ছে। বাইডেন বলেন, স্থায়ীভাবে শত্রুতা নিরসনে পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে। হিজবুল্লাহ সহ অন্য কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না। তিনি আরও জানান, ৬০ দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যাতে হিজবুল্লাহ তাদের দল পুনর্গঠন করতে না পারে। যুদ্ধবিরতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। তবে দলটির শীর্ষ কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ বলেছেন, লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব আমরা মেনে নিচ্ছে, তবে যুদ্ধের কারণে আমাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তুত, তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে যথাযথ জবাব দেওয়া হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তিকে একটি সফল পরিণতি হিসেবে উল্লেখ করেছেন। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাদাল্লাহ বো হাবিব জানিয়েছেন, দক্ষিণ লেবাননে অন্তত ৫,০০০ সেনা মোতায়েন করা হবে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবারও লেবানন জুড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। যেদিন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছালো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার, সেই দিনই এই হামলা চালালো ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবারের বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুত, পূর্ব লেবাননের বালবেক, দক্ষিণ লেবাননের বেন্ট জেবেইল, চাকরা, মধ্যাঞ্চলের আল বাস্তা ও বারবোর থেকে নিহত ও আহতদের সংবাদ পাওয়া গেছে।
হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হলেও গাজা উপত্যকায় চলছে লড়াই। প্রতিদিন দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার ছিল গাজা যুদ্ধের 417তম দিন। এদিনও উপত্যকার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি সেনাদের ওপর বেশ কিছু হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের বুবি ট্র্যাপে ফেলে হতাহত করা হয়েছে। সেনারা একটি বিল্ডিংয়ে প্রবেশ করলে সেখানে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা। এর ফলে দলটির প্রায় সব সেনা হতাহত হয়েছে। একই এলাকায় ইসরায়েলি বাহিনীর 2টি মার্কাভা ট্যাঙ্কের ওপর হামলা করা হয়েছে। পরপর 2টি হামলায় প্রথমটিতে আল ইয়াসিন 105 রকেট ও দ্বিতীয়টিতে শক্তিশালী বিস্ফোরক বোঝায় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়। পৃথক আরেক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, নেটজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে রাজুম রকেট হামলা চালিয়েছে তারা। আল ওয়াদা মসজিদের কাছে P-29 শেল দিয়ে হামলা চালিয়েছে একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর। আল ওয়াদা মসজিদের কাছে P-29 শেল দিয়ে হামলা চালিয়েছে একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর। এছাড়া তাল আল হাওয়া এলাকায় একটি মিলিটারি বুলডোজারের ওপর হামলা করা হয়। এদিকে আল জাজিরা আরবি বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে গত 52 দিনের লড়াইয়ে 110টি ইসরায়েলি সামরিক যানকে টার্গেট বানিয়েছে হামাস যোদ্ধারা। অক্টোবরের 5 তারিখের পর থেকে যুদ্ধের পরিসংখ্যান নিয়ে একটি তথ্য ও পরিসংখ্যান চিত্র প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে দেখানো হয়েছে ইসরায়েলি বাহিনীর যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন চিত্র। হামাসের বিবৃতি ও প্রকাশিত বিভিন্ন ভিডিও চিত্রের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে আল জাজিরা। এতে দেখানো হয়েছে, গত 52 দিনে ইসরায়েলি বাহিনীর 54টি মার্কাভা ট্যাঙ্ক, 27টি পার্সোনাল ক্যারিয়ার, 26টি মিলিটারি বুলডোজার ও 3টি হামার জিপের ওপর হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। আল কাসাম ব্রিগেডসের বিবৃতি অনুসারে এই সময়ের মধ্যে তারা ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর 40টি হামলা চালিয়েছে আল ইয়াসিন 105 রকেট দিয়ে, 39 হামলা চালিয়েছে বিস্ফোরক দিয়ে এবং 13টি হামলা চালিয়েছে টেন্ডেম শেল দিয়ে। আল জাজিরা জানিয়েছে, এই পরিসংখ্যান শুধুমাত্র আল কাসাম ব্রিগেডসের যুদ্ধের। গাজার অন্য প্রতিরোধ সংগঠনগুলোর হামলার খবর এতে যুক্ত করা হয়নি। ইউক্রেনে এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সৈন্যরা। এমনকি গত 1 মাসে লন্ডনের অর্ধেকের সমান আয়তনের এলাকা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝখানে কিছুটা ধীর হয়ে এলেও রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে অভিযানের গতি বাড়িয়েছে মস্কোর বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনী 2022 সালের আক্রমণের প্রথম দিনগুলোর পর ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষক এবং যুদ্ধ ব্লগাররা মঙ্গলবার জানিয়েছেন। গত মাসে রুশ সৈন্যরা লন্ডনের আয়তনের অর্ধেকের সমপরিমাণ এলাকা নিজেদের দখলে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তারা। বিশ্লেষকরা মনে করেন, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের অঞ্চলগুলোতে অগ্রসর হয়নি। টানা 2.5 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হবার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে এরপরেও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র কিয়েভকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করে সেই ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়ার পর চলমান এই যুদ্ধটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে এসে প্রবেশ করেছে। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। গত রবিবার সকালে মুঘল যুগের শাহী জামে মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে 6 মুসলিম নাগরিকের প্রাণহানি ঘটে। উত্তরপ্রদেশের সাম্ভালের জেলা ম্যাজিস্ট্রেট চিরাগ গোয়েল বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববারের সংঘর্ষে প্রায় 20 জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তিনি বলেন, 6 জন মুসলিম ব্যক্তি বিক্ষোভকারীদের গুলিতে নিহত হন। পুলিশ শুধুমাত্র টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। সংঘর্ষ শুরু হলে কিছু ব্যক্তি ঘরোয়াভাবে তৈরি পিস্তল থেকে গুলি করে। এতেই 6 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে রবিবার 3 জন নিহত হবার খবর পাওয়া যায়। পরে আহত হওয়া আরও কয়েকজন
জনের মৃত্যু হয়। গোয়েল আরও জানান, সহিংসতার ঘটনায় 2 নারীসহ 25 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর জেলা প্রশাসনের অনুমতি ছাড়া আগামী 30 নভেম্বর পর্যন্ত কোনো বহিরাগত সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধি সাম্পালে প্রবেশ করতে পারবেন না। ভারতের ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো প্রায় দাবি করে মুঘল সাম্রাজ্যের সময়ে নির্মিত মসজিদগুলো হিন্দু মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল। আদালতে একজন হিন্দু পুরোহিতের আবেদনের প্রেক্ষিতে দাবি করা হয় ওই স্থানে আগে একটি হরিহর মন্দির ছিল। ভারতে এমন সাম্প্রদায়িক সহিংসতা নতুন নয়। বাবরি মসজিদ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় 2000 জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। 2014 সালে মোদি ক্ষমতায় আসার পর ভারতে হিন্দুত্ববাদী আক্রমণ ক্রমশ বাড়ছে, যা দেশটির প্রায় 21 কোটি সংখ্যালঘু মুসলিমকে উদ্বিগ্ন করে তুলছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে